কে করেছে এটা? কৃতিকের আওয়াজ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সায়র জবাব দিল, জানি না, হঠাৎ কারো গঙ্গানির আওয়াজ পেয়ে ছুটে এলাম আর এসে দেখলাম অরুকে। কৃতিক অরুকে নিয়ে ওই রুম ত্যাগ করতে করতে রুষ্ট কণ্ঠে অর্ণবকে আদেশ করার মতোই বলল, 5 মিনিটের মধ্যে সিসিটিভি ফুটেজগুলো সেন্ড করবি আমাকে। কোনো অন্ধকার রুমের ফুটেজও যাতে বাদ না থাকে। ঘড়ির কাঁটা তখন 11টার ঘর ছুঁই ছুঁই। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা, রাস্তাটা পুরোপুরি নিস্তব্ধতায় ছেয়ে আছে। একের পর এক সোডিয়ামের নিয়ন আলো পেছনে ফেলে সামনে এগোচ্ছে কৃতিকের কালো রঙা মার্সিডিজটা। নিজে ড্রাইভিং সিটে বসে খুব সাবধানে প্যাসেঞ্জার সিটে অরুকে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়েছে কৃতিক। মাথাটা সাবধানে রেখে দিয়েছে গাড়ির ব্যাক সিটে, যাতে অরুর কোনোরূপ কষ্ট না হয়। তাই হাইওয়ে রাস্তাতে খুব অল্প স্পিডে ড্রাইভ করছে কৃতিক, কিন্তু ভেতরের কুণ্ডলি পাকানো ক্রোধের তোপে বারবার নিজের অজান্তেই সে স্পিড বেড়ে যাচ্ছে দ্বিগুণ। পরক্ষণে অরুর মলিন অচেতন মায়া মায়া মুখের পানে তাকিয়ে সে স্পিড কমিয়ে আনছে পুনরায়। এমন ভাজে মেজাজের তারতম্য চলছিল পুরো রাস্তা জুড়ে। হঠাৎ করেই ফোনের ভাইব্রেট আওয়াজ পেয়ে পুরোপুরি গাড়ি থামিয়ে দিল কৃতিক। অতঃপর ব্লুটুথ কানে লাগিয়ে ফোনের ভিডিওস চেক করতে করতে বলল, হ্যাঁ বল অর্ণব। অর্ণব ক্ষীণ আওয়াজে বলে, বলছি, যে যে এই কাজটা করেছে তার সাথে কি করবি? কৃতিকের ফোনে ততক্ষণে আসল কালপ্রিটের চেহারা ভেসে উঠেছে। তাকে তার কাজের পারিশ্রমিক দেব। চোয়াল শক্ত করে কথার জবাব দিয়ে কল কেটে ভিডিওতে মনোযোগ দিল কৃতিক, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ক্যাথলিনের মুখের সামনে ফ্ল্যাশ লাইট জ্বালানো। ও প্রথমে অরুকে রেগে মেগে কিছু বলবে, তারপরে জামার আড়াল থেকে কিছু একটা বের করে অরুর মুখের সামনে স্প্রে করতেই অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে অরু। অরু যখন পুরোপুরি অচেতন, ঠিক তখনই এর থেকেও ভয়ঙ্কর কাজ করতে উদ্যত হয় ক্যাথলিন। ও কোথা থেকে যেন একটা কাঁচি এনে অরুর চুলগুলো মুঠিবদ্ধ করে ধরে সেগুলো কাটার জন্য উদ্যত হবে। ঠিক তখনই সায়র আর অর্ণব চলে আসে ওখানে, আর ক্যাথরিন লুকিয়ে পড়ে ডেকোরেশনের স্তপাকার কাপড় চোপড়ের আড়ালে। কৃতিক পুরো ভিডিওটা দেখেই বিড়বিড়িয়ে পড়ল। তার মানে ক্যাথলিন এখনো পার্টিতে উপস্থিত। অতঃপর মোবাইলটা আগের জায়গায় রেখে অবচেতন অরুর দিকে খানিক ঝুঁকে গিয়ে মৃদু আওয়াজে কৃতিক বলে, আমার কথা কেন শুনিস না বলতো? কে আছে এই দুনিয়ায় যে আমার মতো করে তোকে প্রোটেক্ট করবে? ভেতর থেকে দীর্ঘশ্বাসটাকে বের করে দিয়ে কৃতিক অরুর মুখটা তীক্ষ্ণ চোখে খুব কাছ থেকে পরখ করে বলে, আই এম সরি হার্টবিট, বাট আই উইল টেক রিভেঞ্জ। গতকাল রাতের কথা ভাবতে ভাবতে কখন যে হাতের কফিটা শেষ হয়ে গিয়েছে টের পায়নি কৃতিক, কিন্তু যখন টের পেল মগটা পুরোপুরি খালি হয়ে গিয়েছে, তখন ও কফিহীন চ্যাটচ্যাটে মগটার দিকে তাকিয়ে কপট হেসে বলল, সরি ক্যাথলিন, তুই আমার বেস্ট ফ্রেন্ডের কাজিন, কিন্তু তুমি তো খুব বড় ভুল করেছো। আমার দুর্বলতায় হাত দিয়ে ফেলেছো, তাই ছোটখাটো শাস্তি তো তোমাকে পেতেই হতো। কৃতিক নিজ কথা শেষ করে সিরামিকের কফির মগটা আস্তে করে ফেলে দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে বিকট ঝনঝন আওয়াজে মুখরিত হলো পুরো অফিস রুম। এত কিছুর পরেও কৃতিকের মস্তিষ্কে একটা প্রশ্নই গেঁথে রয়, সব কিছু রেখে শুধুমাত্র ওর চুলে কেন কাটতে গিয়েছিল ক্যাথলিন? দিনের অন্তিম প্রহর চলমান, সূর্য পশ্চিম আকাশে মিলিয়ে গেছে সেই কবেই। তাও শুকনো সোনালি আকাশে মিয়ে যাওয়া আলোর ছটা দেখে মনে হয় রাত নামেনি, এখনও সন্ধ্যাবেলাতে আটকে আছে প্রকৃতি। পশ্চিম আকাশে সূর্যের শেষ আলোটুকু হানা দিলেও পূর্ব আকাশে ঠিক তার বিপরীত, সেথায় ঘন কালো মেঘ গুড়গুড় করছে। এক পলক তাকালে মনে হয় এখনই তুফান ধেয়ে আসবে। ভর সন্ধ্যাবেলা মেঘমলার গুড়গুড়ানি আর দমকা হাওয়া পেছনে ফেলেই বাসায় ফিরেছে কৃতিক। সাধারণত সপ্তাহে 3 দিন মাইক্রোইকোনমিক্সের উপর ক্লাস থাকে কৃতিকের। এছাড়া বাকিটা সময় পাহাড়ি দুর্গম কোনো রাস্তায় বাইক রাইডিং, নয়তো অন্ধকার রুমে শুয়ে বসে থাকা অডিও বুক শুনে কাটিয়ে দেয় ও। নিজের একঘেয়ে জীবনটা বড়ই অপ্রীতিকর কৃতিকের কাছে। মাঝে মধ্যেই মনে হয় এমন জীবন থাকার চেয়ে না থাকাই শ্রেয়। সোনার চামচ মুখে নিয়ে বিত্তশালী পরিবারে জন্ম নেওয়া কৃতিকের আশেপাশে মানুষের অভাব ছিল না কোনো কালেই। তবুও সে ছিল চিরাচরিত একা। এত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা সব কিছুই ওর কাছে মূল্যহীন ছিল বরাবরই। বুঝ হবার পর থেকে কোনো দিন কোনো আবদার অপূর্ণ থাকেনি কৃতিকের, হোক সেটা আবদার কিংবা অন্যায়। এই সুনায় মোড়ানো জীবনে কৃতিক আজন্ম যেটা পায়নি সেটা হলো ভালোবাসা, আদর, স্নেহ আর পরিবার নামক অদৃশ্য বন্ধন,
যার দরুন ছোট থেকেই নরম হৃদয় তৈরি হওয়ার জন্য সকল উপকরণ সর্বসেবা বাদ দিয়ে স্কুল কলেজ ভার্সিটি সবখানে তৈরি করেছে নিজের ক্ষমতা আর নেতৃত্বের প্রভাব। নেতৃত্ব আর কর্তৃত্বের মাঝে রক্ত মাংসের হৃদয়টা কবে যে পাথর রূপ ধারণ করেছে তা টের পায়নি কৃতিক। ঢাকা দক্ষিণের প্রাক্তন মেয়র, তার উপর বর্তমান মন্ত্রী জামশেদ জায়ান চৌধুরীর একমাত্র ছেলে জায়ান কৃতিক চৌধুরী। পাবলিক ভার্সিটির বাঘা বাঘা ছাত্র নেতা থেকে শুরু করে এলাকার ছোট বড় পাতি নেতা সবাই সমীহ করে চলত নর্থ সাউথে পড়া অবাঙালি চেহারার কৃতিককে। পুরান ঢাকার অলিতে গলিতে যেন কোনো চায়ের আড্ডা কিংবা মিছিল মিটিং কৃতিকের নাম ছিল সবার মুখে। দিন আর রাত নেই, মারামারি কাটাকাটি মিছিল মিটিং থেকে শুরু করে সব কিছুতে কৃতিকের এক ইশারায় সবই তৎক্ষণাৎ হাজির হতো বিনা বাক্যে। সে সব সময়ে পুরান ঢাকায় রাস্তাঘাটে সবে একই বলে আওড়াতো, জামশেদ জাহানের বডিগার্ডের দরকার নেই, তার ছেলে একাই 100। একটা অপারগ অনিশ্চিত হৃদয় নিংড়ানো অদম্য কষ্টকে হঠাৎ এই হৃদয়টাকে পাথরে বানিয়ে নেতৃত্বের জয় জোগাড়ে তখনও ভালোই ছিল কৃতিক। উঠতে বসতে দলের লোকদের ভালো মন্দ খেয়াল রাখতে রাখতে সময় কেটে যেত ওর। কিন্তু 8 বছর আগে হঠাৎ করে হৃদয়ে অরুর আগমন, আর অরুর সাথে করা সে ছোট্ট একটা ভুলের জন্য সব ছাড়তে হয়েছিল ওকে। নিজের বাড়ি, নিজের দেশ, নিজের কর্তৃত্ব, নিজের দল, নিজের লোক, সব কিছু ছেড়ে 1000 মাইল দূরে এসে ধারা বাধাহীন কৃতিককে বন্দী হতে হয়েছিল আমেরিকার মতো নিয়মতান্ত্রিক সমাজে। তখন থেকেই মানুষের উপর কৃতিকের চরম বিরক্তি। তখন থেকে ওর কাছে ভালোবাসার মানেই স্বার্থ হাসিল। স্বার্থের পৃথিবীতে নিঃস্বার্থে ভালোবেসে বুকে টেনে নেওয়ার মতো মানুষের উপস্থিতি কল্পনা বইকে কিছুই না। প্রথম দিকে আমেরিকার দিনগুলো কৃতিকের জন্য ছিল ভয়ঙ্কর, কষ্টদায়ক আর বিভৎস। যে কৃতিক ডানে বামে পেছনে মানুষ ছাড়া একদমই বাইরে পা বাড়াতো না, সে নিজের জন্য একটা হাউসমেট কিংবা সার্ভেন্ট পর্যন্ত নিয়োগ দেয়নি। আমেরিকা আসার পরে যোগাযোগ ছিন্ন করেছে দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষীর সাথে, এমনকি নিজের বাবার সাথেও। দিনের পর দিন না খেয়ে কক্ষবন্দি দুর্বিষহ জীবন কাটিয়েছে ও। এভাবে দিন মাস যেতে যেতে একটা পর্যায়ে এসে উগ্রতর সীমা ছাড়িয়ে যেতে থাকে কৃতিক। হুট করে রেগে যাওয়া, যাকে তাকে একটুতেই আঘাত করে বসা, দিকভ্রান্তের মতো বাইক রাইড করা থেকে শুরু করে নিজেই নিজের হাত কাটা কি করেনি ও। কৃতিক যখন নিজেই নিজের জন্য অনিরাপদ হয়ে পড়ে, তখনই এঞ্জেলের মতো আবির্ভাব ঘটে ওরই মতো ছন্নছাড়া আরও 3 জন মানুষের। তাদের জীবনেও ভালোবাসার বড্ড অভাব। এক একজনের জীবন এক একটা ট্র্যাজেডি। অ্যালিসা, অর্ণব আর সায়র পরক্ষণে সাইকিয়াট্রিস্টের পরামর্শ একটু একটু করে স্বাভাবিক করে তোলে কৃতিককে। ওই জন্যই তো কৃতিকের হাউস পাসওয়ার্ড প্রতিবার হ্যাক করে ওরা। আর সাইকিয়াট্রিস্টের পরামর্শ মতে প্রত্যেক উইকেন্ডে একজন না একজন চলে আসে জনমানবহীন শুনশান এই শহরতলিতে। আর অরু, সে তো তখন খুব ছোট। কৃতিকের পুরুষালী হৃদয়ে হঠাৎ করে জন্মানো অজানা মায়া, অজানা অনুভূতি, অজানা আসক্তি কিছুই ওর বোধগম্য নয় তখন। তবুও কৃতিকের অরুর উপর আকাশসম রাগ, জেদ আর অভিমানের ছড়াছড়ি। 8 বছর পরে এসেও না ও অরুকে ভুলতে পেরেছে, আর না নিজের রাগটা অরুর উপর থেকে ঠিকভাবে প্রয়োগ করতে পেরেছে। এত বছর পর আবারও আটকা পড়েছে বহুদূরে ফেলে রাখা আসা সেই পুরনো মায়াডোরে। কেনই বা পড়বে না? অরুর প্রতি কৃতিকের আসক্তিটা যে 2 দিনের নয়। তার উপর অরু এখন সদ্য যৌবনে পা রাখা অষ্টাদশী রমণী। কৃতিক যখন মায়ে পড়েছিল তখন নিতান্তই কিশোরী অরু, গড়ন বরণও তেমন ছিল না। আর এখন সর্বাঙ্গে রূপের ছড়াছড়ি তার। কি নেই ভালোবাসাহীন একাকী হৃদয়ে কৃতিকের অদম্য বাসনা পূরণের জন্য সব কিছুই উপস্থিত ওর মাঝে। তাহলে কৃতিক কেন পারছে না খুব সহজে অরুকে আপন করে নিতে? কৃতিক তো সমাজের নিয়ম কিংবা নিন্দা কোনোটাতেই পরোয়া করে না কোনো কালেই। তবুও হৃদ মাঝারে এই পাহাড়সম দূরত্ব। আপাতত নিজ মন গহীনের অযাচিত প্রশ্নের কোনো উত্তর নেই কৃতিকের কাছে। তাই পেছনের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ভেতরে দীর্ঘশ্বাস নিংড়ে বের করে পাসওয়ার্ড টিপে মেন ডোরের লক খুলে ঘরের দিকে পা বাড়ায় কৃতিক। পুরো হলরুম না, পুরো বাড়ি খুঁটখুঁটে অন্ধকারে ছেয়ে আছে। তিমিরে ঢাকা ঘরের দুয়ারে পা রাখা মাত্রই পায়ের কাছে নরম কিছুর অনুভূতি হতে ভ্রু কুঞ্চিত করে নেয় কৃতিক। তারপর মেঝের দিকে তাকিয়ে অন্ধকারে জ্বলতে থাকা সবুজ চোখজোড়া দেখে বুঝতে পারে এটা অরুর নেউটে বিড়ালটা।
বিড়ালটা এখানে, তাহলে ওরও কই? তাছাড়া বিড়াল সব সময় সব জায়গায় গেলেও ঘুণাক্ষরেও কৃতিকের সামনে আসে না, তাহলে আজ হলোটা কি? আশ্চর্য! বিড়ালের এমন আকস্মিক গায়ে মাখামাখি ভাব দেখে ভাবনায় পড়ে গেল কৃতিক। তাই দেরি না করে দ্রুত পায়ে এগিয়ে গেল লাইটের সুইচ বোর্ডের কাছে। অন্ধকারে কৃতিক নতুন হাঁটছে না, তাই সুইচ বোর্ড পর্যন্ত যেতেই মোবাইলের আলো জ্বালানোর আর প্রয়োজন পড়েনি ওর। একযোগে পুরো বাড়ির প্রত্যেকটা রুমের আলো জ্বালিয়ে ডোরাকে খুঁজতে দরজার দিকে চোখ রাখলো কৃতিক। কই, দরজার কাছে তো নেই। তাহলে চারিদিকে হাতড়িয়ে একটু পর খেয়াল করলো বিড়ালটা ওর পায়ের কাছে দাঁড়িয়ে লেজ নাড়ছে। বিড়ালের দিকে কটমটিয়ে তাকিয়ে বিরক্ত স্বরে কৃতিক বলল, হোয়াটস রং? কাপড় নোংরা করছিস কেন? এক্ষুনি দূরে যা বলছি, নয়তো তোকেও তোর মালকিনের মতো চৌড়িয়ে গাল লাল করে দেব। কৃতিকের বাংলা ইংরেজি মেলানো ধমকেও কাজ হলো না। ডোরা আগের ন্যায় দাঁড়িয়ে আছে, সেই দেখে কৃতিক 2 কদম পিছিয়ে গিয়ে বলল, ইউজলেস ক্যাট, কথা না শুনলে একদম ঘর থেকে বের করে দেব। যেমন মালকিন তার তেমন পোষা বিড়াল। নিজে সারাদিন বেয়াদবি করে করে বিড়ালটাকেও বেয়াদবি শিক্ষা দিয়েছে। ইচ্ছে করছে দুটোকেই ধরে আছাড় মারি। ডোরার দিক থেকে পাকানো চোখ সরিয়ে কৃতিক দোতলার করিডোরের দিকে তাকিয়ে চেঁচাতে লাগলো, কোথায় তোর বেয়াদব মালকিনটা? কতবার বলেছি আমার চোখের সামনে যাতে এই নেউটে বিড়ালটা না আসে। একে দেখলে আমার ইরিটেটিং হয়। অরু, এই অরু, এক্ষুনি নাম, নয়তো তোর বিড়ালকে ঘাড় ধরে বের করে দেবো আমি। অরু! ডোরা কাউচের সামনে গিয়ে মিয়াও মিয়াও করছে দেখে ক্ষিপ্ত কৃতিকের চোখ গেল সেদিকেই। দেখলো কাউচের উপর জুবুথুবু হয়ে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে ওরু। হাঁটুর সমান লম্বা চুলগুলো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ওর। দেখে মনে হচ্ছে চেতনা নেই। ওরুকে এমন আশার হয়ে পড়ে থাকতে দেখে ক্ষণিকের মাঝে হৃৎপিণ্ড ধড়াক হয়ে উঠল কৃতিকের। এতক্ষণ ধরে মাথাচাড়া দিয়ে উঠা মেজাজটাই দপ করে নিভে গিয়ে অজানা ভয়ে ছেয়ে গেল মস্তিষ্ক। ও 1 পা 2 পা করে এগিয়ে হাঁটু গেড়ে কাউচের সামনে ওরুর মুখোমুখি হয়ে বসে পড়ল। অতঃপর মৃদু আওয়াজে ডেকে উঠল, অরু! ওরু নিশ্চুপ। গলার মাঝে কাটার মতো তীক্ষ্ণ কিছু বিচ্ছে মনে হচ্ছে, গলার স্বর বের হওয়ার জো নেই। কৃতিক সেটাকে পুরোপুরি অগ্রাহ্য করে আবারও ডাকলো ওরুকে। অরু! এবার গলার স্বরটা আরও খানিকটা নরম শোনালো ওর। 1 বার 2 বার 3 বারের সময় ব্যস্ত হয়ে পড়ল কৃতিক। ভেতরে জমিয়ে রাখা দূরত্ব, জড়তা, অভিমান, আক্রোশের সব কিছুকে সাইডে রেখে 2 হাতে আজেলা ধরল ওর জ্বরে লাল টকটকে হয়ে যাওয়া মুখটা। অতঃপর উদগ্রীব হয়ে ওর মুখমণ্ডলে ঝাঁকিয়ে উঠে বলল, অরু, এই অরু, হার্টবিট, ক্যান ইউ হিয়ার মি? এই প্রথম মনে মনে নয়, বরং মুখ ফুটে ওরুকে আদরে নামে ডেকেছিল কৃতিক। যদিও কৃতিকের আপাতত কোনো কিছুতেই খেয়াল নেই, ও তো স্রেফ ওরুকে জাগিয়ে তুলতে চাইছে। অবশেষে প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় ঠুলুঠুলু করে চোখ খুলে ওরু। দেখেই বোঝা যাচ্ছে ওর চোখের দৃষ্টি ঘোলাটে। তীব্র জ্বরে কী যেন বিড়বিড় করছে অস্পষ্ট আওয়াজে। ওরু চোখ খুলছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে কৃতিক। মনে মনে ঠিক করে এখনই একবার ডক্টরকে কল করে আনতে হবে। কিন্তু ওর ভাবনার ছেদ ঘটে তপ্ত দুটো নরম হাতের ছোঁয়া পেয়ে। ঝড়ের ঘোরে 2 হাতে কৃতিকের গলা জড়িয়ে ধরেছে ওরু। কৃতিক সে অবস্থাতেই স্থির হয়ে বসে আছে, যেন নড়াচড়া করতেই ভুলে গিয়েছে ও। এবার পাশ ঘুরে শুয়ে নিজের হাত দুটো আরও শক্ত করে নিল ওরু। সঙ্গে সঙ্গে ওরুর দিকে ঝুঁকে পড়ল কৃতিক। ওরুর তপ্ত প্রশ্বাস, কাঁপা কাঁপা অথর আর নিঃশ্বাসের তালে তাল মিলিয়ে বারবার ওঠানামা করছে। ধনুকের মতো শরীরটা এক ঝলক পরখ করে দ্রুত চোখ নামিয়ে নেয় কৃতিক। ওরু জ্বরে পড়েছে। এই সময় নিজের মস্তিষ্কের অযাচিত কামুক চিন্তাধারাগুলোকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে জ্বরের ঘোরে থাকা ওরুকে শোধালো, অরু, ক্যান আই টাচ ইউ? অস্পষ্ট সুরে কিছু একটা বিড়বিড়ালো ওরু। কৃতিকের কান অব্দি তা পৌঁছায়নি, তাও নিজের কোট আর টাইয়ের নটটা খুলে সেগুলোকে এক প্রকার ছুঁড়ে ফেলে। কাউচের উপর উঠে বসে কমফোর্টার সবে আলগোছে ওরুকে কোলের মাঝে নিয়ে নিল কৃতিক। কমফোর্টার আর কৃতিকের শরীরের ওমে মুহূর্তেই মুখের বিড়বিড়ানি বন্ধ হলো ওরুর। মনে হয় শীত কমেছে। কৃতিক ওরুর মুখের পানে তাকিয়ে বলে, এমন কেন করিস অরু? আমাকে কি একটু আপন ভাবা যায় না? একটা কল দিলে কি হতো? আমি না হয় খুব খারাপ, অনুকে কি কল দেয়া যেত না? এত বেখেয়ালি কেন তুই? তুই এমন করলে আমার অগোছালো জীবনটাকে কে সাজাবে বল? ওরুর
কাছ থেকে জবাব আসে না, আসার কথাও না। ওরও তো এখন নিজের মাঝেই নেই। কৃতিক একটু থেমে আবার বলে, এখন তুই জ্বরের ঘরে আছিস, কিছু বললেও মনে থাকবে না তোর, রাইট? এখন যদি আমি বলি। কৃতিক কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর বলল, কিছু না, তোর যথেষ্ট বয়স হয়েছে বোঝার, আর আমাকেও তোর বুঝেই দিতে হবে। নেক্সট টাইম নিখিল নিখিল করলে তোকে চিবিয়ে খাবো আমি, সেই সাথে ওই ধূর্ত নিখিলকেও পুঁতে রেখে দিয়ে আসবো। বেশ অনেকটা সময় পর অরুকে কোলে তুলে রুমে শুয়ে দিয়ে আবারও নিচে নামে কৃতিক। ফর্মাল শার্টের উপরে অ্যাফ্রন পরে পুরো রুম গুছিয়ে ফেলে সে। তারপর কিচেনে গিয়ে হোয়াইট পরিস বানিয়ে নিয়ে যায় অরুর কাছে। মাথার জলপট্টিতে উল্টে দিয়ে অরুর মুখে একটু একটু পরিস দিতে দিতে কৃতিক আহত সুরে বলে, আমি খুব খারাপ তাই না? সব সময় কষ্ট দিই তোকে, কথার আঘাতে হৃদয়টা বিষিয়ে দিই। কি করবো বল, তোর জন্যই আমি এমন। ক্যাফের সর্বশেষ কাস্টমারকে বিদায় জানিয়ে মাত্রই পার্ট টাইম শেষ করে বেরিয়েছে অনু। আজ কাজের অনেক চাপ ছিল, তার উপর সে সকালে বেরিয়েছে। আসার আগে দেখে এসেছে অরুর শরীরটা ভালো নেই, তাই দুশ্চিন্তা মুক্ত হতে ফোন বের করে ডায়াল করলো কৃতিকের বাসার ল্যান্ডলাইনে। কিন্তু দুঃখের বিষয় কলটা কেউ তুলল না। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। অনু অবশ্য ছাতা নিয়ে এসেছে সাথে করে, তাই আর বৃষ্টি কমার অপেক্ষা না করে ছাতা মাথায় বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। রাতের বেলায় ঝুম বৃষ্টিতে পিচ ঢালা রাস্তা গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে গিয়ে ঢালু জমিনে। কুর্তি আর স্কিনি ডেনিম পরিহিতা অনু সেই বৃষ্টির পানিতে চুবিয়ে চুবিয়ে হাঁটছে ঠিক ছোটবেলার মতো। এভাবে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে অনু খেয়াল করে ও একা নয়, ওর পাশে আরও একজন ওর সাথে তাল মেলাচ্ছে। বিস্ময়ে বিলম্বিত হয়ে অনু ছাতা তুলতেই দেখতে পায় পরিচিত সেই হাসি মুখখানা। প্রত্যয়ের মুখটা একবার পরখ করে আবারও ছাতা নামিয়ে নিয়ে অনু বলে, আপনি সবসময় রাতের বেলা উধাও হন কেন বলুন তো? কারণ আমি চাঁদ। অনু একইভাবে ছাতা তুলে শুধালো। কি বললেন? প্রত্যয় এবার নিজের ছাতাটা উঁচিয়ে বলে, দিনের বেলা অফিস থাকে ম্যাডাম। নিজের কাজ জেকে ভাইয়ের কাজ দুটো একসাথে সামলাতে হয়। আপনি কৃত্তিক ভাইয়াকে ভাই ডাকেন? প্রত্যয় জবাব দেয়, সে আমার বহু পুরনো বড় ভাই, সেজন্য। আর আপনার পরিবার? সবাই আছে বিডিতে। অনু বুঝতে পারার মতো উপর নিচ মাথা নাড়ালো। ততক্ষণে উল্টে প্রশ্ন ছুড়ল প্রত্যয়, আপনার মা তো কোম্পানির চেয়ারম্যান, তাহলে এত কষ্ট করে পার্ট টাইম কেন করেন? অনু হাসার চেষ্টা করে বলল, আমাদের আর কৃত্তিক ভাইয়ের সম্পর্কে জটিলতা তো জানিনি। উনি মায়ের চিকিৎসার জন্য এত এত খরচ বহন করছে, সেই অনেক। তাছাড়া মায়ের অধিকার থাকলেও আমাদের তো এসবে কোনো অধিকার নেই। তাই নিজের আর অরুর হাত খরচটুকু মেটানোর জন্যই যেটুকু প্রয়োজন সেটার ব্যবস্থাই করা, আর কি। অনুর আত্মসম্মান প্রগাঢ়, নিতান্তই ঠেকায় পড়ে মাকে নিয়ে এত দূর এসেছে। অনুর কথার টোনে তা স্পষ্ট বোধগম্য হলো প্রত্যয়ের, তাই ও এসব ফিনান্সিয়াল কথার বাইরে গিয়ে শুধালো। আপনার মা এখন কেমন আছেন? অনু হাসি মুখে জবাব দেয়, ভালো আছেন। ডাক্তার বলেছেন শারীরিক উন্নতি হচ্ছে দ্রুত। এরকম হলে খুব শীঘ্রই অপারেশন করানো সম্ভব হবে। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আপনাকে খুশি দেখতে ভালো লাগছে। আপনার হাসিটা আমার হৃদয় ছুঁয়ে যায়। দেখলে মনে হয় হৃৎপিণ্ডে ছোড়া তরতাজা তীরের ফলা। প্রত্যয় সাহেব, বৃষ্টিতে ভিজবেন? বসন্তের বৃষ্টিতে? প্রত্যয় তৎক্ষণাৎ নিজের ছাতা ছুঁড়ে ফেলে দিয়ে ঠোঁট পাকিয়ে হেসে বলল, আপনার এই খুশিটুকু ধরে রাখার জন্য জান কোরবান। প্রত্যয়ের সাথে সাথে অনুও নিজের ছাতাটা নামিয়ে নেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল বাড়িধারা এসে ছুঁয়ে যায় দুটো উচ্ছ্বাসিত রোমাঞ্চকর প্রাণ। অন্ধকার বদ্ধ রুমে আটকে থাকার ফলস্বরূপ অরুর শরীরে যে জ্বরের দাপাদাহের সূচনা হয়েছিল, আজ প্রায় 5 দিনের মাথায় তা একটু একটু কমেছে। জ্বর পুরোপুরি না কমলেও অরু যে সবার কাছে নিজের সুস্থতা প্রমাণ করতে চাইছে, কারণ আগামীকাল নিখিলদের ট্যুর। ধরণীতে নতুন সূর্য উদীয়মান, সুন্দর ঝকঝকে সকাল। ছাদ বারান্দার ফাঁক গলিয়ে সূর্যের তীক্ষ্ণ মলায়েম আলো এসে হানা দিচ্ছে দোতলার সরু করিডরে। রুম থেকে বেরিয়ে করিডোর ধরে সামনে এগোচ্ছে অরু, সাথে পিছু নিয়েছে ওর ছায়াটাও। গন্তব্য কৃতিক সাহেবের রুম। কৃতিকের রুমটা করিডোরের শেষ প্রান্তে। হাতে একটা ম্যাক্রোইকোনমিক্সের বই আর ডোরাকে কোলে নিয়ে কৃতিকের রুমের দরজায় এসে থামলো অরু।
সেই যে প্রথম দিন এসে কৃতিকের বেডে ঘুমিয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত ওর রুমের চৌকাঠ অবধি মারায়নি ওরও। কিন্তু আজ তো আসতেই হতো, যে করেই হোক কৃতিককে রাজি করিয়ে আগামীকাল ভার্সিটিতে যাওয়ার ব্যবস্থা করতেই হবে। আর তারপর ভার্সিটি থেকে সোজা নিখিল ভাইয়ের সাথে চড়ে। সেই কখন থেকে দরজার সামনে শটান দাঁড়িয়ে আছে ওরও। নক করতে কেমন যেন ইতস্তত লাগছে ওর। রুমের দরজা লাগিয়ে কৃতিক কী না কি করছে কে জানে। দেখা গেল নক করতেই দরজা খুলে বেরিয়ে এসে অকস্মাৎ থাপ্পড় লাগিয়ে দিল দু গালে। সেসব হাবিজাবি ভেবে শুষ্ক একটা ঢোক গিলে বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে শেষমেশ দরজার টোকা মেরেই দিল ওরু। সঙ্গে সঙ্গে ভেতর থেকে কাট কাট আওয়াজে ভেসে এলো কৃতিকের। কি চাই? অরু বাইরে থেকে জবাব দিল, কিছু চাই না, একটু একটু। অরুর কথা শেষ করার আগেই কৃতিক বলল। দরজা খোলাই আছে। কৃতিকের জবাব শুনে অরু তাড়াহুড়ো করে ডোরাকে কোল থেকে নামিয়ে নিজের শরীরটা ছেড়ে ছুঁড়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই অরু দেখতে পায় কৃতিক তোয়ালে দিয়ে চুল মুছছে। পরনে ট্রাউজার আর টি শার্ট দুটোই রঙই কালো। মনে হচ্ছে শাওয়ার শেষে মাত্রই বেরিয়েছে সে। পুরো রুম জুড়ে স্যান্ডেলউড পারফিউমের মাতাল করা পুরুষালী গন্ধে মো মো করছে। কৃতিকের রুমে কৃতিকেরই সামনে দাঁড়িয়ে ওর বেহায়াদের মতো মনে মনে ভাবছে, আচ্ছা, রুম থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, তাহলে ওনার শরীরের গন্ধটা কেমন? ওনার বউ তো মনে হয় ওনার শরীরের সুঘ্রাণেই পাগল হয়ে যাবে। আপন মনকে দাঁত খিচিয়ে ওরুর অন্য মনটা বলে ওঠে, ছি ছি ছি, আবারও ভুলভাল ভাবছি, তওবা তওবা। অরুকে ফ্লোরের দিকে তাকিয়ে ভাবনায় ডুবে থাকতে দেখে কৃতিক ভ্রু কুঁচকে বলল, কিছু বলার না থাকলে যেতে পারিস, আমি রেডি হব, ম্যাচ আছে। অরু তৎক্ষণাৎ ভ্রম থেকে বেরিয়ে এসে বলল, মানে একটু পড়া বুঝতে এসেছিলাম, কিছুতেই মাথায় ঢুকছে না। অরু পড়া বুঝতে এসেছে, তাও কৃতিকের কাছে ব্যাপারটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। নিশ্চয়ই ঘাবলা আছে, সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে কৃতিক। তবু অরুর উদ্দেশ্যে ধরার জন্য বলল, আমি যখন ক্লাসে লেকচার দিই তখন মন কোথায় থাকে তোর? বিশ্বাস কর অরু, ফার্স্ট সেমিস্টারে ফেল করলে তোকে আর পড়াবো না আমি। অরু ঠোঁট উল্টে বলল, এত কথা কেন শোনাচ্ছেন? দিন না একটু বুঝিয়ে। টিচার হন আপনি, আমার স্টুডেন্টের প্রতি এইটুকুনি কর্তব্য তো আছে নাকি? তোর আমাকে কর্তব্য শেখাতে হবে না, এসব কর্তব্য টর্তব্য ধার ধারি না আমি। অরু জানে ও কিছুতেই কৃতিকের সাথে তর্কে পেরে উঠবে না, তাই দম নিয়ে নরম সুরে অনুনয় করে বলল, দিন না প্লিজ। অরুর অনুরোধে বোধহয় কাজ হলো। কৃতিক অরুর মুখের উপর নিজের তোয়ালেটা ছুঁড়ে মেরে বলল, ঠিক আছে, বুঝিয়ে দিব, তার আগে কাজ শেষ কর। অরু কয়েক কদম এগিয়ে এসে কৃতিকের মুখ বরাবর দাঁড়িয়ে ওর চুল ছোঁয়ার চেষ্টা করছে। পা উঁচু করে দু আঙুলের উপর দাঁড়িয়ে তোয়ালে দিয়ে কৃতিকের চুল মুছতে যাবে, তার আগেই কৃতিক ওকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, হয়েছে, আর লাগবে না। এইটুকু কাজ সেটাও ঠিকমতো করতে পারিস না, বিয়ে হয়ে গেলে তখন কি করবি? অরু মিনমিনিয়ে বলল, খাম্মার মতো দাঁড়িয়েছিলেন কেন? মাথাটা একটু নোয়ানো যেত না? কিছু বললি? অরু না সূচক মাথা নাড়ালো। কোন টপিকটা দেখিয়ে দিতে হবে? অরু বই সমেত কৃতিকের দিকে এগিয়ে এলে ওকে মাঝপথে থামিয়ে দিয়ে কৃতিক বলে, খবরদার কাছে আসবি না, যা বলার ওখানে দাঁড়িয়েই বল। কাছে না এলে পড়া বুঝবো কি করে? সে আমি জানি না, তুই আমার কাছে আসবি না, ব্যাস। অরু অসহায় মুখে কৃতিকের পানে তাকিয়ে আছে, আর কৃতিক তির্যক চোখে অরুর আগাগোড়া পরখ করছে। কালো ফ্রক আর লেগিংস, সেই সাথে মেঘের মতো ঘন কালো লম্বা চুল, সব কিছু কালো রং দিয়ে মুড়িয়ে রাখায় ফর্সা শরীরটা যেন জল জল করছে ওর। দেখলেই কেমন চোখ ধরে যায়, হৃদয়টা নিষ্পিস করে। কিছু একটা ভেবে কৃতিক অরুর উদ্দেশ্যে বলে, তুই স্টাডি টেবিলে গিয়ে বস, আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। অরু কৃতিকের কথা মতো তাই করলো, গিয়ে বসলো কৃতিকের অত্যাধুনিক টেবিল চেয়ারে। এরপর শুরু হলো কৃতিকের প্রফেশনাল আচরণ। একে একে পুরো চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের উপর টানা 1 ঘন্টা লেকচার দিয়ে তবেই থামলো সে। এই 1 ঘন্টায় অরু 5 মিনিট ঠিক মতো শুনেছে কিনা সন্দেহ। ও কতক্ষণ নিখিল ভাইয়ের কথা ভেবেছে, তো কতক্ষণ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কৃতিকের রুমটা পর্যবেক্ষণ করেছে।
পুরো রুমটা গ্রে থিমে সাজানো, সব কিছুতে কেমন অন্ধকার অন্ধকার ভাব। দেখলে মনে হবে রুমের সব আসবাবপত্র মুখ গোমড়া করে বসে আছে, যেমন মালিক তেমন তার ঘর বোরিং। কি বড়ি? কৃতিকের হঠাৎ ছোড়া প্রশ্নে কম্পিত হয়ে উঠল ওরু। মুখ ফসকে কখন যে কথা বেরিয়েছে সে খেয়াল নেই ওর। দাঁত দিয়ে জিভ কেটে তাড়াহুড়ো করে উত্তর দিল, আপনাকে বলনি, রুমের কথা বলছিলাম। কৃতিক নিজের কপালে গম্ভীরতার ভাঁজ টেনে এগিয়ে এসে ওরুর গাল চেপে ধরে বলল, আমার মূল্যবান সময় নষ্ট করছিস কেন? কি চাই সত্যি করে বল। কৃতিকের রক্ত চক্ষুর দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ওরু বলে, আমি কাল ভার্সিটিতে যেতে চাই। কেন? কাল কি আছে? নিখিলের ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে গিয়ে ওরু বলে, এ কয়েকদিনের একটা ট্যুর আছে, একদিনের একটা ট্যুর আছে, শুধু আমাদের ব্যাচ সবাই যাবে, তাই আমিও যেতে চাই। কৃতিক কিছুক্ষণ নিষ্প্রভ তাকিয়ে রইল ওরুর মুখের পানে, তারপর বেশ সাবলীলভাবে জবাব দিল, ওকে ফাইন, ইউ ক্যান গো। কৃতিকের সম্মতি পাওয়ার সাথে সাথে ওরুর বুক থেকে যেন পাথর নেমে গেল। চোখ দুটো চিকচিক করে উঠল খুশিতে। সবচেয়ে কঠিন কাজ সম্পাদন করার মতো আনন্দ হতে লাগলো ভেতরে ভেতরে। ও আর কৃতিকের রুমে বসে থাকলো না, কারণ এখানে তো আর কোনো কাজ নেই। তাই নাচতে নাচতে বেরিয়ে গেল রুম থেকে। বুকে দু হাত গুজে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে ওরুর যাওয়ার পানে তাকিয়ে কৃতিক বলল, কি সুন্দর মিথ্যা কথা বলতে শিখেছিস জান। কথাগুলো বলার সময় উপনি স্ফুলিঙ্গের মতোই চোখ দুটো জল করছিল ওর। বিকেলবেলা অ্যালিসার অর্ণব এসেছে ক্যাথলিনের ডরম্যাটরিতে। গত এক সপ্তাহ ধরে মেয়েটার কোনো হদিস নেই। অ্যালিসার বাবা জেল থেকে ছাড়া পেয়েছে কয়েক মাস হলো। সেই থেকেই বিভিন্ন প্রকার ক্লাব থেকে একের পর এক হুমকি আসছে ওর নিকট। সবাই নাকি ওর বাবার কাছ থেকে টাকা পায়। ওর বাবা বারবার জুয়ায় হেরে মোটা অঙ্কের ঋণগ্রস্ত। এখন অ্যালিসাকে সেই সব টাকা প্রকার খেলে শোধ করতে হবে, নয়তো ওর বাবাকে শ্যুট করে মেরে ফেলা হবে। অ্যালিসা কখনোই চায় না ওর বাবা টাকার জন্য মারা যাক, কিন্তু আগেরবার ঠিক একই প্রকৌশলে অ্যালিসাকে ওই পাপের খেলায় সামিল করেছিল ওর বাবা। এবারও যে একই নোংরা কাজ করবে না তার গ্যারান্টি কি? কারণ ওর বাবার কাছে এলিসা মেয়ে নয়, কেবলই টাকা বানানোর মেশিন মাত্র। এবার কৃতিক, অর্ণব আর শাওরের সাহায্যে জুয়ার জগৎ থেকে বের হতে পেরেছিল অ্যালিসা। অথচ বছর ঘুরতে না ঘুরতে আবার সেই একই পিছুটান ওকে তাড়িয়ে বেড়াচ্ছে যত্রতত্র। এলিসা জানে এবার আর এত সহজে সবটা সমাধান হবে না। এবার হয়তো সত্যি ওর বাবা জুয়ারিদের মতো মারা পড়বে। মারা পড়লে পড়ুক, তবুও আর ওই পাপের খেলা খেলবে না এলিসা। নিজের মধ্যে গুমোট হয়ে কুণ্ডলি পাকানো এত এত দুশ্চিন্তার মাঝেই ক্যাথরিনের সাথে কি থেকে কি হয়ে গেল। ওরে বেস্ট ফ্রেন্ড এই নিন্দনীয় কাজটা করেছে, ভাবতেই লজ্জায় মাথা কাটা যাচ্ছে এলিসার। ক্যাথলিন মেয়েটা জেকেকে চোখে হারাতো, অথচ জেকে এটা কি করলো? বিরক্তিতে ফোঁস ফোঁস করছে অ্যালিসা। পাশ থেকে অর্ণব বলল, ক্যাথলিনের আগেই বোঝা উচিত ছিল, ও যার লেজে পা দিয়েছে সে কোনো জোড়া সাপ না, বরং বিষ দিয়ে ভরা ড্রাগন। অ্যালিসা ভ্রু কুঞ্চিত করে অর্ণবের দিকে তাকিয়ে বলল, কি এমন করেছে আমার ছোট্ট বোনটা? আর যদি কিছু করেও থাকে সেটা কি মুখে বলে সমাধান করা যেত না? এরকম একটা অপমানজনক কাজ করতেই হলো? একটা মেয়ের জন্য চুল কতটা ইমোশনাল ধরে রাখে, তোরা ছেলেরা আদেও তা বুঝিস? ভালো বলছিস আর খারাপ বলছিস জেকে একটা হার্টলেস। একটা মেয়ের চুল কেটে দিতে ওর বুক কাঁপলো না একবারও? ক্যাথলিন যখন ওর চুল কাটতে গিয়েছিল তখন ওর বুক কেঁপেছিল। অর্ণবের কথায় ডরমিটরির গেটে এসে হাঁটার গতি থেমে যায় অ্যালিসার। কি? কার চুল কেটেছে? কাটেনি, কাটতে চেয়েছিল। তাছাড়া ক্যাথলিনই ওরুকে ব্যাক স্টেজের বেসমেন্ট আটকে রেখেছিল। আরও একবার চমকালো অ্যালিসা, মুখ ফুটে বলল, ক্যাথ এসব হঠাৎ কেন কেন করতে যাবে? অর্ণব এলিসার হাতটা ধরে যেতে যেতে বলল, সেটা তো আমারই প্রশ্ন। চল এবার ক্যাথলিনকে দেখে আসি। এলিসা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে বলল, হাত ধরেছিস কোন অধিকারে? হাত ছাড়। অর্ণব পুনরায় ওর হাতটা শক্ত করে ধরে বলল, তোকে আমি ভালোবাসি, বিয়ে করব, তুই আমার ভবিষ্যৎ বাচ্চার মা, সেই অধিকারে ধরেছি, এখন চুপচাপ চল।
ডরমিটরিতে এসে একটানা আধা ঘন্টা যাবৎ টাকাটাকির পর রুমের দরজা খুলল ক্যাথলিন। ওর চোখ মুখের অবস্থা বিভৎস দেখেই বোঝা যাচ্ছে সারাদিন রাত একাকার করে কেঁদেছে। বাদামি রঙের বেনি হেড দিয়ে পুরো মাথাটা ঢেকে রেখেছে বলে চুল আছে কি নেই বোঝা যাচ্ছে না। অ্যালিসাকে দেখে পুনরায় আরও এক দস্তর কেঁদে ভাসালো ক্যাথলিন। কাঁদতে কাঁদতে বলল, আপু, জেকে ভাইয়া আমার সাথে এসব কেন করলো বলো তো? অ্যালিসা ওর মাথায় হাত বুলিয়ে শুধালো। এসব মানে? ক্যাথলিন হেঁচকি টেনে জানায়, শুধু চুল কাটা নয়, সেদিন কৃতিকের বাসায় ইলেকট্রিক শকটাও কৃতিক ইচ্ছে করে দিয়েছে। ক্যাথলিনের কথায় অ্যালিসা অর্ণবের চোখ কপালে। অ্যালিসা উদ্বিগ্ন হয়ে শুধালো, তুই কি করে জানলি কাজটা কৃতিক করেছে? জেকে ভাইয়া নিজ মুখে বলেছে। পেছন থেকে অর্ণব শুধালো, কি বলেছে? বলেছে তুমি আমার হৃদয়ে আঘাত করেছো, তাই তোমাকে সেদিন ইলেকট্রিক শকটা আমি দিয়েছি, আর আজ আবারও একই ভুল করেছো, তাই আজও শাস্তি দেব। জানো আপু, তখন আমি জেকে ভাইয়াকে চিনতে পারছিলাম না, কি ভয়ানক দেখতে লাগছিল। আর তারপর কথাটুকু শেষ করার আগেই ডুকরে কেঁদে উঠল ক্যাথলিন। অর্ণব দাঁত দিয়ে ঠোঁট কামড়িয়ে বিড়বিড়িয়ে বলল, সায়র ওয়াজ কমপ্লিটলি রাইট। হি ইজ অপসেট উইথ হিজ স্টেপ সিস্টার। হোলি শিট। মন মস্তিষ্কের আন্দোলন তীব্র বেদনাদায়ক। আর ওপর মনের মানুষটার মন যদি হয় অন্য কারো দখলে, এতদিন ধরে কৃতিক যেটা আড়ালে অনুভব করে এসেছে আজ তার সরাসরি অনুভব করলো অরু। সকাল সকাল এত এক্সাইটমেন্ট, এত আনন্দ, সব কিছু পুরো ছাই হয়ে গিয়েছে এতক্ষণে। হবে নাই বা কেন? আনন্দ ঘন দিনের শুরুতেই বুঝতে পেরেছে নিখিল ভাই আসলে ওকে কথার কথায় ট্যুরে ইনভাইট করেছিল। আসলে ওর যাওয়া না যাওয়ায় নিখিল ভাইয়ের কিছুই যায় আসে না। সকাল সকাল বাসে উঠে ওরও যখন নিজের পাশের বেদখল সিটটা নিখিলের জন্য বাঁচিয়ে রেখেছিল, তখনই বাসের লুকিং গ্লাসে ওরও দেখতে পায় নিখিল ভাই তার আর বিদেশিনীর বান্ধবীর ইতিমধ্যে বাসে উপস্থিতি। তারা কি নিয়ে যেন উল্লাসে মেতে আছে, ঠিক সেদিনের মতোই। ওরও এসেছে কি আসেনি সেদিনের বিন্দুমাত্র খেয়াল নেই নিখিলের। ওরু যখন অসহায়ের মতো ঠোঁট কামড়ে পেছনে তাকিয়েছিল, তখনই ওর পাশে এসে বসে পড়ে সায়নী। সায়নীকে দেখে ওরু দ্বিধাগ্রস্ত কণ্ঠে শোধায়, আচ্ছা সায়নী, একটা ছেলে আর একটা মেয়ে যদি সারাক্ষণ একসাথে থাকে, একসাথে হাসাহাসি করে, তাহলে কি তারা শুধু বন্ধু? ও পাশ থেকে সায়নীর নির্লিপ্ত জবাব আসে, হতেও পারে, আবার নাও হতে পারে। ওরু ভেতরে ভেতরে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এমনটা নয় তো যে এই বিদেশিনী নিখিল ভাইয়ের প্রেমিকা? এমনটা হলে ওর হৃদয়টা ভেঙে যাবে পুরোপুরি। কিন্তু এই মুহূর্তে সকালের সেই অযাচিত প্রশ্নের স্পষ্ট জবাব ওরুর সামনে। সন্ধ্যা রাতে পাহাড়ের কোল ঘেঁষে সুউচ্চ চূড়া থেকে নেমে আসা ঝর্ণাকে সাক্ষী রেখে অন্তরঙ্গ সময় পার করছে নিখিল আর তার বান্ধবী। ওরু সকাল থেকেই নিখিলকে চোখে চোখে রেখেছিল। সারাদিন ওরা কি করছে না করছে সবই আড়ালে খেয়াল রেখেছে। কিন্তু ফিরে যাওয়ার আগে আগে হঠাৎ চোখে পড়ে সবার চোখের আড়াল হয়ে যায় ওরা দুজন। তবে ওরু নজর তো নিখিলের দিকেই ছিল, তাই চুপি চুপি পিছু নিয়েছিল ওদের। খুঁজেও পেয়েছিল খুব সহজে, কিন্তু এমন অনাকাঙ্ক্ষিতভাবে দেখতে হবে তা কল্পনাতেও ভাবেনি ওরু। সেই জগন্নাথে পা রাখার পর থেকে নিখিল ভাইয়ের পেছনে ছুটেছে ও। মায়ের অসুখ, আপার বকুনি কিংবা কৃতিকের অপমান কোনো কিছুই দমাতে পারেনি ওকে। সেই একই নিখিল ভাইয়ের পেছনে ছুটতে ছুটতে আজ এত দূর চলে এসেছে ঘর কোনো মেয়ে ওরু। অথচ আজ মনে হচ্ছে এখানেই থেমে যেতে হবে ওর, আর কোনো আশা নেই। নিখিল ভাই নিজ হাতে ওর ছোটা রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছে। শরীরে জ্বরটা বোধ হয় হু হু করে বাড়ছে। নীরব অশ্রু জল ভিজে যাচ্ছে গ্রীবা। মেয়েটাকে করা নিখিল ভাইয়ের এক একটা চুম্বন অরুর শরীরে যেন বিষাক্ত তীরের মতো বিচ্ছে। এই দৃশ্য কতক্ষণই বা দাঁড়িয়ে থেকে দেখা যায়। অরু দাঁড়িয়ে রইতে পারল না। কাঁদতে কাঁদতে ধপ করে বসে পড়ল অসম ভূমিতে। ঘাস আবৃত জমিনে দু হাত চাপড়াতে চাপড়াতে বলল, কেন এমন করলেন নিখিল ভাই? আপনি যদি অন্য কাউকেই ভালোবাসবেন, তাহলে আমাকে কেন নিয়ে এলেন? আমি তো কোনো কালই ট্যুরে আসতে চাইনি। কেবল আপনার একটা কথাতে সবাইকে মিথ্যে বলে অসুস্থ শরীরটাকে টানতে টানতে নিয়ে এসেছি আমি। তাহলে এটা কি দেখালেন আপনি? আমার হৃদয়ে ফোঁটা
প্রথম প্রেমের ফুলটাকে আপনি এভাবে পা দিয়ে পিষিয়ে দিলেন কেন? প্রেমে পড়া কি এতই সহজ? পরিচিত চমৎকার পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণকুহরে পৌঁছাতে অকস্মাৎ থেমে গেল ওরও। তড়িৎ গতিতে পেছনে তাকিয়ে দেখলো পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে আছেন জায়ান্ট কৃতিক চৌধুরী। মাথায় বাকেট হ্যাট, পরনে হোয়াইট ওভারসাইজ টি শার্ট। ওরও বুঝতে পারছে না কৃতিককে দেখেও খুশি হবে নাকি লজ্জা পাবে। কি হলো, আর কত কাঁদবি এই ক্রাশের জন্য? ওরও নাক টেনে জবাব দিল, ভুল ভাবছেন উনি, ভুল ভাবছেন, উনি আমার ক্রাশ না। তারপর হুট করে বলল, আপনি সবটা জানতেন তাই না? সব জেনে শুনেই আমাকে এখানে পাঠিয়েছেন তাই না? কিভাবে পারলেন আপনি? কৃতিক এগিয়ে গিয়ে ওরুর হাতে হ্যাচকা টান দিয়ে ওকে দাঁড় করায়, অতঃপর দাঁতে দাঁত পিষে বলে, বিশ্বাস কর অরু, এই মুহূর্তে তোকে নিজের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় দিতে ইচ্ছে করছে আমার, কিন্তু কি জানিস তো, সেটা আমি পারবো না, কারণ আমার হাত অগ্রসর হওয়ার আগে আমার কলিজা কেঁপে উঠবে। ওরু কৃতিকের কথায় খানিকটা ভরকে গিয়ে আবারও নিখিলদের দিকে তাকালো, যারা এখন গভীর চুমুতে মত্ত। হি ইজ এ প্লে বয়। ওই যে মেয়েটা দেখছিস, ও আর ওর বান্ধবী দুজনের সাথে একত্রে লিভ টুগেদারে আছে, বাস্টারটা। ওরু চমকে গিয়ে বোকার মতো শোধালো, দুজনের সাথে একই সাথে কিভাবে? অরুর প্রশ্নে কৃতিক ঠোঁট টিপে হাসলো। কষ্ট পেয়েটা বোধ বুদ্ধি সব খেয়ে ফেলেছে মনে হয়। তবুও কৃতিক ওর কথায় জবাব দিয়ে বলে, ট্রিও রিলেশনশিপ, এর বেশি বোঝাতে পারবো না। ব্যাপারটা তোর আর আমার বয়সের সাথে যায় না। তাছাড়া তোর বান্ধবী তিথির সাথেও দীর্ঘদিন ফিজিক্যাল রিলেশনে ছিল। একদিনে ঠিক কতগুলো শোক নেবে বুঝতে পারছে না ওরু। ওর মাথাটা ভন ভন করে ঘুরছে। সেই সাথে নিখিলের প্রতিটি জমাট বাঁধা অভিমানটা পরিণত হয়েছে তীব্র ঘৃণায়। মনে মনে ভাবছে, তাই তো সেবার তিথি এতটা বাজে ব্যবহার করেছিল ওর সাথে। তুই বসে বসে তোর প্লেবয় নিখিল ভাইয়ের জন্য কাঁদতে থাক, আমি গেলাম। বাইকের চাবির রিংটা আঙুলে খুঁড়াতে খুঁড়াতে যেতে যেতে কথাটা বলল কৃতিক। ওর ভ্রম ভেঙে গেল। ও ছুটে এসে কৃতিকের সাথে হাঁটতে হাঁটতে নাক টেনে বলল, আমি কি করে যাব? কেন, তোর নিখিল ভাইয়ের সাথে যাবি? কৃতিকের কথায় ওরও আবারও অসহায় দৃষ্টিতে নিখিলের দিকে তাকালো। পরক্ষণেই চোখ সরিয়ে গলার আওয়াজ শক্ত করে বলল, কখনো না। তাহলে কিভাবে যাবি? ওরও মুখ ফুলিয়ে বলল, আপনার সাথে। কৃতিক বাইরের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি মেয়ে মানুষ, বাইকে নেই না। ওরও 2 কদম এগিয়ে এসে বলল, প্লিজ নিয়ে যান, আমি ওই বাজে লোকটার মুখোমুখি হতে চাই না এই জীবনে। কৃতিক ওরুর চোখে চোখ রেখে বলল, নিয়ে যাব, বিনিময়ে আমি কি পাবো? যা চাইবেন তাই দিব, এখন চলুন। কৃতিক বাঁকা হেসে শুধায়, আর ইউ শিওর, যা চাইবো তাই? হ্যাঁ তাই, শুধু আমাকে আর ডোরাকে বাড়ি থেকে বের করে দিতে চাইবেন না দয়া করে। ওরুর কথায় কৃতিক অন্যদিকে ঘুরে হাসির সংবরণ করলো। মনে মনে ভাবলো, পিচ্ছিমের মায়ায় পড়লে এই হয়। কি হলো, চলুন। কৃতিক নিজের বাকেট হ্যাট, ওয়ালেট, সিগারেট সবকিছু বের করে ওরুর হাতে ধরিয়ে দিতে দিতে বলল, ফ্যাচ ফ্যাচ করে কান্নাটা বন্ধ কর, নয়তো ফেলে চলে যাব। ওরু নাক টেনে কৃতিকের জিনিসগুলো নিজের ব্যাগে ভরে নিল। যেন ওই বহু বছর ধরে কৃতিকের গিন্নির দায়িত্ব পালন করে আসছে। কৃতিক বাইকে বসে নিজে হেলমেট পরে আরেকটা হেলমেট বাড়িয়ে দেয় ওরুর দিকে। ওরু করুণ সুরে জিজ্ঞাসা করে, এটাও ব্যাগে রাখতে হবে? কৃতিক একটা দীর্ঘশ্বাস ফেলে। নিজ হাতে ওরুকে হেলমেট পরিয়ে দিতে দিতে বলে, স্টুপিড, কি তোকে সাধে বলি? নিশুতি রাতে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে বাইকটা। ঝিরিঝিরি মিষ্টি বাতাসে এতক্ষণে বুকটা হালকা লাগছে ওরুর। যদিও ভেতরের কষ্টটা আকাশসম, তবুও কৃতিকের ভয়ে জোর করে কান্না থামিয়ে রেখেছে ও, যার দরুন হেঁচকে ওঠাটাও বন্ধ হয়ে গেছে এখন। ওরুর 2 হাত কৃতিকের কাঁধের উপর নিবদ্ধ। রাস্তার মোড় ঘুরতেই সেই হাতের বাঁধন বারে বারে শক্ত হয়ে ওঠে দ্বিগুণে তালে। এইভাবে যেতে যেতে এক পর্যায়ে বহু সময় নীরবতা ভেঙে ওরু শুধায়, আপনি হঠাৎ পাহাড়ে কেন এলেন? কৃতিক জবাব দেয় না, মনে মনে বলে, শুধু তোর জন্য। একতরফা ভালোবাসা বরাবরই বিরহের। নিজের অস্তিত্ব জানা না দিয়ে তাকে দিনের পর দিন ভালোবেসে যাওয়া,
তারপর ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অভ্যাসটাকে চুপি চুপি আপন করে নেওয়া, কিংবা পুরো মানুষটাকে ঘিরে অজানা সুখের স্বপ্নজাল বোনা, এমন আশাতীত স্বপ্ন বিলাস সবাই করতে পারে না, কারণ সবাই তো আর ভালোবেসে কষ্ট সইতে চায় না। তাছাড়া হৃদয়ে লুকানো ভালোবাসার অস্তিত্বের খোঁজ সচরাচর কয়জনই বা করে? তবে সেই অস্তিত্ব, সে স্বপ্ন যদি এক নিমেষে গুঁড়িয়ে যায়, অন্তরের অন্তঃস্থলে থাকা মানুষটা যদি সবচেয়ে জঘন্য আর ঘৃণিত মানুষে পরিণত হয়, তাহলে ভুলটা কার? যে ভালোবেসেছিল সেই মানুষটার নিশ্চয়ই। তাই তো ওরও আজকাল নিজেকে অপরাধী ভাবে, ভালোবাসার দোষে অপরাধী। কিন্তু ওরও যেটাকে একপাক্ষিক ভালোবাসা ভেবে এসেছে, সেটা কি আদৌ ভালোবাসার অনুভূতি ছিল, নাকি নিতান্তই টিনেজ ফ্যান্টাসি? যদি তা নাই হবে, তবে নিখিলের বাইরে দ্বিতীয় পুরুষ হিসেবে কৃতিকের কাছে আসাটা কেন এত রোমাঞ্চকর? কেন ডানা ঝাপটানো বন্য পাখির ন্যায় বেসামাল আর ব্যতিগ্রস্ত? আজ আবহাওয়াটা বেশ ভালো, মাথার উপর তির্যক আলো ছড়াচ্ছে সূর্য কিরণ। তবুও প্রশান্ত মহাসাগরীয় বাতাসে ক্যালিফোর্নিয়ার আবহাওয়াটা বেশ ঠান্ডা। ঠান্ডা থাকা সত্ত্বেও অন্যান্য শীতল দিনের সাথে তুলনা করলে বলা যায় আজ গরম পড়েছে বেশ। নিয়ন সূর্যতাপ গায়ে মাখাতে মাখাতে রাস্তার ফুটপাত ধরে এলোমেলো পা ফেলে হাঁটছে ওরু। পরনে লং স্কার্ট আর ডেনিম টপস, তার উপর পাতলা কালো কোট, হাতের ভাঁজে পোকেমন আঁকা কালো রঙের ট্যাটু ব্যাগ। মাত্রই বাস ধরে হসপিটাল থেকে ফিরেছে সে, আর এখন গন্তব্য কৃতিকের জনমানবহীন শুনশান শহরতলি। আজ প্রায় সপ্তাহখানিক পর বাইরে পৃথিবীর মুখ দেখল ও, তাও আপার জোড়াজুড়িতে। গত এক সপ্তাহে ভার্সিটিতে যায়নি ওরু, আর নাটক খাওয়ার ইচ্ছা জেগেছে মনে। সারাদিন কক্ষবন্দি হয়ে থাকে বলে আজ জোর করে অনু হসপিটালে নিয়ে গিয়েছিল ওকে। মায়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, আজকালের মধ্যেই অপারেশন হবে, আর তারপর হয়তো সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। ওরু অনুর দুঃখের দিন খুঁজে যাবে, কিন্তু আদতে কি খুঁজবে ভেবে পায় না ওরু। কি করেই বা পাবে? মাত্র কয়েক মাসের ব্যবধানে ওর হৃদয়টা যে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। একটা জঘন্য চরিত্রের মানুষকে দিনের পর দিন অন্ধের মতো মনে মনে ভালোবেসে গেছে ও, অথচ তার ওই নোংরা চোখের ভাষাটা অবধি বুঝতে পারেনি। ছি! নিজের ওপর আরও একবার রাগের নদীতে জোয়ার এলো ওরুর। ও যে কত বড় আহাম্মক সেটা ভেবে নিজেকেই নিজে হাজারটা চড় থাপ্পড় আর গালাগাল দিতে ইচ্ছে করছে ওর। ওরু যখন হাজারটা দোষী সাব্যস্ত করে বারবার নিজেকেই নিজের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, ঠিক তখনই রাস্তার বিপরীত পাশ থেকে জ্যাব্রা ক্রসিং হয়ে ওর সামনে এসে দাঁড়ালো একজন। পুরো শরীর তার কালো দিয়ে আবৃত, এমনকি মুখটাও মাংকি টুপি দিয়ে আটকানো। চোখ দুটোতে হিংস্রতা জল জল করছে লোকটার। চোখ দেখেই বোঝা যাচ্ছে লোকটা বিশ্রীভাবে হাসছে। লোকটাকে দেখে ভাবনায় পড়ে গেল ওরু। ওর মনে হচ্ছে এই চোখ দুটো এর আগেও কোথায় যেন দেখেছে ও। দেখিলে দেখেছে, কিন্তু এইভাবে পথ আটকে দাঁড়ানোর মানে কি? নিজে ভ্রু কুঞ্চিত করে ওর বিরক্তর সুরে লোকটার উদ্দেশ্যে বলল, আপনি আমার কোন খ্যাতের মূলা? এমনিতেই ভারী অশান্তিতে আছি, পথ ছাড়ুন তো। লোকটা বোধহয় ওরুর কথা বুঝলো না, বিদেশি হবে হয়তো, তাই ও ইংরেজিতে বলার চেষ্টা করলো, হু আর ইউ? লোকটা জবাব দিল না, নিঃশব্দে নির্লিপ্ত কপট চোখ দুটো নিক্ষেপ করলো নিজের হাতের দিকে। ওরও তার চোখ অনুসরণ করলো, আর যা দেখলো তাতে পিলে চমকে উঠল ওর। লোকটার কালো রঙের গ্লোভস পরা হাতে বেশ বড়সড় একটা ধারালো ছুরি। দেখে মনে হচ্ছে ওরুকে আঘাত করার জন্যে অগ্রসর হচ্ছে তার হাতটা। কিন্তু কেন? আমেরিকার মতো একটা অজানা দেশের ওরুর মতো একটা তুচ্ছ 2 পয়সার মেয়ের সাথে কিসের এমন শত্রুতা এই ভয়ানক লোকটার? সে যে শত্রুতাই হোক না কেন, আপাতত এই লোকটার থেকে পালিয়ে প্রাণে বাঁচাটা জরুরি, নয়তো এই শুনশান নীরব রাস্তায় ওকে বাঁচানো তো দূরে থাক, ওর লাশটাও খুঁজতে আসবে না কেউ। অজস্র কুণ্ডলি পাকানো দুশ্চিন্তা ঘিরে ধরেছে ওর মন মস্তিষ্ক। ভেতরের ভয়টা দলা পাকিয়ে গলায় আটকে এসেছে। ওরও যেন শ্বাস প্রশ্বাস নিতেও ভুলে গিয়েছে। তবে ওর এসব ভাবনাকে প্রশ্রয় দিল না লোকটা, বরং তার আগে ক্ষিপ্ত গতিতে তেড়ে এসে ছুরিঘাত করতে অগ্রসর হলো ওরুর পানে। ঘটনাটা এতই দ্রুত ঘটেছে যে কিছু ঠাহর করতে পারল না ওরু। লোকটা এগিয়ে আসতেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে প্রাণপণে উল্টো দিকে দৌড় লাগালো ও। কিন্তু আশ্চর্যের বিষয় হলো লোকটা ওর পেছনে পেছনে দৌড়াচ্ছে না,
বরং সাইকোপ্যাথদের মতো চাকু হাতে ধীরে ধীরে এগিয়ে আসছে। দেখে মনে হচ্ছে লোকটা জানে অরুর শেষ গন্তব্য কোথায়। একটানা দিকের দিক দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে অরু। শেষে মেশে আর দৌড়াতে না পেরে রাস্তার মাঝে হাঁটুতে 2 হাত ভর করে দাঁড়িয়ে পড়ল ও। হাঁপাতে হাঁপাতে পেছনে তাকিয়ে খুব সাবধানে পরখ করে নিল রাস্তার অদূর পর্যন্ত। না, 2-1টা চলন্ত গাড়ি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। হাঁপাতে হাঁপাতে অরু ভাবছে, আহ, তার মানে এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছি। ঠিক তখনই ওর খুব কাছ থেকে ভেসে এলো একটা অচেনা অপ্রীতিকর কণ্ঠস্বর। জ্যাক্স বেবি গার্ল, আই কট ইট। আচমকা এমন একটা ভয়ানক আওয়াজ শুনে চমকে উঠে সামনে তাকালো অরু। দেখলো তখনটার লোকটা ওর সামনেই, কিচ্ছু বদলায়নি। আগের মতোই বিশ্রী চাহনি দিয়ে ওর পানে তাকিয়ে আছে সে। হুট করে আবারও ওই লোকটাকে দেখে অকস্মাৎ লাফিয়ে উঠে পেছনের পিচ ঠেলা রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে গেল অরু। শুষ্ক ঢোক গেলে চারপাশে চোখ বুলিয়ে বুঝতে পারলো এতক্ষণ দৌড়াতে দৌড়াতে ঘুরে ফিরে গোলক ধাঁধার মতো আবার আগের জায়গাতেই ফিরে এসেছে ও। নিজের মূর্খামের ফলস্বরূপ আরও একবার ফেঁসে গেল অরু। আপা কত করে বলেছিল আমি এগিয়ে দিয়ে আসি, অথচ ওরও শোনেনি। আর এখন সামনে মৃত্যু খেলা করছে ওর, এছাড়া তো কোনো উপায় নেই। লোকটা ধীরে ধীরে এগিয়ে আসছে অরুর দিকে। অরু যে উঠে দাঁড়িয়ে আবারও দৌড়ে পালাবে সে শক্তি নেই ওর শরীরে। উল্টে হাত পা কণ্ঠ সব কিছু রোধ করে রেখেছে এক অজানা আতঙ্ক। অরুকে ভয় পেতে দেখে লোকটা খিক খিক করে হেসে বলল, অ্যান্ড আই কিল ইউ প্রিন্সেস। অরু এবার ঠোঁট চেপে ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে 2 হাতে ভর করে পেঁচাতে লাগলো কুচকুচে পিচ ঠেলা রাস্তা ধরে। তবে লোকটার গতিবেগ ছিল দ্বিগুণ। সে এতক্ষণে ওর খুব কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। মাথাটা এদিক ওদিক কাত করে ঘাড় ফুটিয়ে তীব্র অক্রোশে উদ্যত হয়েছে অরুকে ছুরিঘাত করার জন্য। লোকটার পরবর্তী পদক্ষেপের কথা ভেবেই অরু চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল। এই মুহূর্তে প্রিয়জনের মুখগুলো ভাসছে ওর মন শপটে। মা, আপা, আর তো কেউ নেই। অথচ মান শপট জুড়ে দুটো নয়, বরং 3-3টে মুখ ভেসে উঠছে। মা, আপা আর সবশেষে জায়ান কৃতিক চৌধুরী, ওর স্টেপ ব্রাদার, যে ওকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে, সবার কাছে বাড়ির চাকর হিসেবে পরিচয় দিয়ে বেড়ায়, ওর গায়ে হাত তোলে, ওকে শীতের রাতে ঘর থেকে বের করে দেয়, মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেয়, হুটহাট রেগে গিয়ে সবার সামনে অপমান করতেও 2বার ভাবে না। অথচ এই মুহূর্তে হৃদয়টা তাকে ঘৃণা করতে চাইছে না। মনে হচ্ছে কৃতিক নিজেকে ঠিক যতটা খারাপ প্রমাণ করতে চায় ততটাও খারাপ সে না। নয়তো তিতে হয়ে যাওয়া হৃদয়টা তাকেই কেন স্মরণ করছে বারবার, তাও এমন একটা মুহূর্তে। ক্ষণিকের জন্য হলেও মনে হচ্ছে আজ কৃতিক থাকলে ওকে এতটা বিপদে পড়তে হতো না। কোনো না কোনোভাবে ঠিক বাঁচিয়ে নিত সে। অরু সেই কখন থেকে আজ খুবই চিন্তায় বিভোর। অথচ লোকটা ওকে আঘাত না করে চুপচাপ দাঁড়িয়ে আছে, তা কি করে হয়? কপালের ওপর তরল জাতীয় কিছু অনুভব হতেই ভাবনার সুতো ছিঁড়ে যায় অরুর। জিনিসটা কি তা দেখার জন্য হাত দিয়ে কপালটা স্পর্শ করে সেটা চোখের সামনে এনে ধীরে ধীরে চোখ খুলল ও। দেখলো ওর হাত ভর্তি তরতাজা রক্ত। তাহলে কি লোকটা ওকে আঘাত করেছে? কই, ব্যথা লাগলো না তো? নাকি ইতিমধ্যে ইহলোক ত্যাগ করেছে অরু? ব্যাপারটা ঠিকভাবে আন্দাজ করার জন্য আচমকা মাথা তুলে চাইল অরু। আর যা দেখলো তাতে ওর দম আটকে যাওয়ার উপক্রম হলো। বিশ্বাস করতেও খানিকক্ষণ কষ্ট হলো, কিন্তু চোখের সামনে ঘটতে থাকা ঘটনা তো আর মিথ্যে হতে পারে না। তাই চোখে কয়েকবার পলক ছেড়ে আবারও খেয়াল করে তাকালো ও। দেখলো ওই ধারালো ছুরিটাকে নিজ হাতে মুঠিবদ্ধ করে রেখেছে কৃতিক। এত জোরেই সেটাকে চেপে ধরেছে যে কৃতিকের হাত কেটে চুপ চুপ করে রক্ত অরুর কপাল আর নাক বেয়ে চুয়ে চুয়ে পড়ছে। কারণ ওই লোকটা কৃতিকের মধ্যেখানে বসে আছে অরু। ক্ষণিকের মধ্যে কৃতিকের ঝরে পড়া রক্তে অরুর জামা কাপড়ও রক্ত রঞ্জিত হয়ে উঠেছে। তবুও ছুরি কিংবা ওই মুখ ঢাকা ছদ্মবেশী লোকটাকে কিছুতেই ছাড়ছে না কৃতিক। এক পর্যায়ে অরু সচকিত হয়ে উঠে দাঁড়িয়ে কৃতিকের ছুরি চেপে ধরা হাতটা টানতে শুরু করলো। আর্তনাদ করে কাঁদতে কাঁদতে বলল, কি করছেন? এটাকে ছাড়ুন, আপনার হাত কেটে যাচ্ছে তো। কৃতিকের অরুর কথায় কান নেই একটু। ও তো ওই লোকটার মুখোশ উন্মোচনে ব্যস্ত। এক পর্যায়ে টানতে টানতে লোকটার মাঙ্কি টুপিটা খুলেই ফেললো কৃতিক।
এভাবে নিজের ছদ্মবেশ খুলে যেতেই লোকটা নিজের ছুরি আর টুপি ফেলে রেখেই দু হাতে মুখ ঢেকে তড়িৎ গতিতে দৌড়ে পালালো। লোকটা পালিয়ে যাচ্ছে দেখি কৃতিক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো সেদিকে। মনে হচ্ছে ও আজ লোকটাকে ধরেই ছাড়বে, কিন্তু সেসব চিন্তার ইতি ঘটিয়ে ওরও ওর হাত টেনে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার ভয় করছে, যাবেন না দয়া করে। কৃতিকের পূর্ণ দৃষ্টি এবার অরুর দিকে চলে গেল, যে এই মুহূর্তে ওর রক্তে মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছে। রক্তে ভেজা অরুকে দেখি কৃতিকের চোখ জ্বলে উঠল, কপালে তৈরি হলো দুশ্চিন্তার কয়েকখানা ভাঁজ। ও দ্রুত হাতে অরুর বাহু চেপে ধরে এদিক ওদিক ঘুরিয়ে দেখতে দেখতে আহত সুরে শুধালো, কোথায় লেগেছে তোর? এত রক্ত কেন? অরু কাঁদতে কাঁদতে বিস্ময় বিমূর্ত হয়ে জবাব দিল, এগুলো আপনার রক্ত, হাত কেটে গিয়েছে আপনার, ভুলে গেলেন? অরুর কথায় কৃতিক স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওকে হুট করে বুকে চেপে ধরে বলল, ওহ, থ্যাঙ্কস গড। এবার আর দূর থেকে নয়, কৃতিকের শরীরের স্যান্ডেলের পারফিউমের মারাত্মক পুরুষালী গন্ধটা খুব কাছ থেকে এসে সুরসুরি দিল অরুর নাকে। তবে ও আপাতত এসব কিছু ভাববার মতো মানসিক অবস্থায় নেই। কৃতিকের বাহুতে আগলে ধরাটা নিতান্তই স্বাভাবিক আর আন্তরিকতার চোখেই দেখল অরু। অরুকে পাঠিয়ে দিয়ে সারাদিন হসপিটালেই ছিল অনু। আজ আর পার্ট টাইমেও যাওয়া হয়নি ওর। খুব শীঘ্রই অপারেশন হবে মায়ের। অনুর জন্য এই মুহূর্তে হসপিটালে থাকা খুবই জরুরি। তাই অনু ভেবেছে পার্ট টাইম থেকে কয়েকদিন ছুটি নিয়ে পুরো সময়টা হসপিটালে কাটাবে। এখন সন্ধ্যা রাত, অনু কেবলই হসপিটাল থেকে বেরিয়েছে। সারাদিন কিছু না খাওয়ার দরুন শরীরটা বড্ড ক্লান্ত লাগছে ওর। হসপিটাল থেকে কিছু দূর হেঁটে গেলে একটা গ্রোসারি শপ পাওয়া যায়। অনু হাঁটতে হাঁটতে গ্রোসারিতে গিয়ে কিছু খাবার কিনে নিল। তারপর গিয়ে বসলো রাস্তার পাশের একটা খালি বেঞ্চিতে। সেখানে বসেই খেতে আরম্ভ শুরু করলো শুকনো খাবারগুলো। ওর মনটা আজ বড্ড ফুরফুরে, সে সাথে ভেতরটাও হালকা লাগছে কয়েক গুণ। মনে হচ্ছে এতদিনের কষ্ট পরিশ্রম ত্যাগ কোনোটাই বিফলে যায়নি। অবশেষে সব কিছু ঠিকঠাক হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে ওরা। হাতে থাকা বাবলটিতে একটা লম্বা সিপ টেনে মুচকি হেসে অনু আনমনে বলে ওঠে, তারপর আবারও একটা লম্বা সিপ। তবে এবার অনু চায়ের সিপ নিয়েছে ঠিকই, কিন্তু সেটা আর গলা থেকে নামাতে পারলো না। তার আগেই ওর দৃষ্টিগত হলো অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য। গ্রোসারি শপের সামনেই প্রত্যয় একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। ওর হাতেও দুটো বাবল টিয়ের জার। মেয়েটার ভাবভঙ্গিমা এমন যেন এখনই লাফ দিয়ে কুলে উঠে পড়বে প্রত্যয়ের। অনু বড্ড আত্মসম্মানী, এক নজরে দেখছে বলে সারাক্ষণ হ্যাংলার মতো তাকিয়ে তাদের কাণ্ড কারখানা দেখবে এতটাও নির্লজ্জ মেয়ে ও নয়। তাই প্রত্যয়ের চোখ এদিকে আসার আগেই অনু হাঁটা দেয় উল্টো পথে। হাঁটার সময় রাস্তার পাশের ডাস্টবিনে ছুরি মারে হাতে থাকা বাবলটি ভর্তি জারটাকে। অনুর মতে এটা বাড়াবাড়ি নয়, এটাই ওর আত্মসম্মান, যা ও খুব সহজে খেলার জন্য কারো হাতে তুলে দেবে না। যদিও প্রত্যয়কে সেটা তুলে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল হৃদয়টা, তবে এখন মনে হচ্ছে সেটা নিতান্তই ভুল সিদ্ধান্ত হতো। অন্যান্য দিনের মতো আজও হলরুমের কাউচে বসে নিচের ক্ষত সারাতে বসেছে কৃতিক। তখন ওরও খেয়াল করেনি কৃতিক আগে থেকে আহত ছিল। ওর দু পা, কপালের কিছুটা অংশ সবখানে রক্তাক্ত ক্ষত ছিল। সেই সাথে বাইকার লেদারের জ্যাকেটটাও ছিল ছেঁড়া। জামা কাপড় পাল্টে নিজেকে পরিষ্কার করে মাত্রই নিচে এসেছে ওরও। আপা বাড়িতে ফেরেনি। বিকেলের ঘটনার পর থেকে ভেতরে অজানা আতঙ্কটা যেন জেগে বসেছে দ্বিগুণ হারে। রুমের মধ্যেও একা একা থাকতে কেমন যেন গা ছমছম করছে ওর। তাই তো রুমের কাজ সেরে দ্রুত নিচে নেমে এসেছে ওরও। কৃতিক আজও ফার্স্ট এইড নিয়ে বসে আছে, তবে ওর মুখভঙ্গিমা কেমন যেন অন্যরকম। নিজের শরীরের এত এত ক্ষত, সে কোনো রোগ খেয়াল নেই ওর। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় ডুবে আছে কৃতিক। ওরও সেদিনের মতো করে কৃতিকের কাছে এগিয়ে গিয়ে আগ বাড়িয়ে বলল, দিন আমি ট্রাই করে দিচ্ছি। হঠাৎ ওরুর আওয়াজে ধ্যান ভাঙে কৃতিকের। ও বিরক্ত হয়ে বলে, তুই পারবি না, যা তো নিজের কাজ কর গিয়ে। ওরও পাত্তা দিল না ওর কথায়, উল্টে গিয়ে বসলো কৃতিকের পায়ের কাছে। মেঝেতে বসে তোলার মধ্যে অ্যান্টিসেপটিক লাগিয়ে কৃতিকের হাঁটুর উপর চেপে ধরতেই চোখ দুটো খিচে বন্ধ করে নিল কৃতিক। তবে মুখ দিয়ে একটা টু শব্দ বের হলো না ওর।
ওরও বিরক্ত হলো। লোকটার অনুভূতি বলতে কিছুই নেই নাকি? ও কেন যেন ধূর্ততা অবলম্বন করলো। হুট করে হাতের তোলাটা আরও শক্ত করে চেপে ধরল কৃতিকের ক্ষতস্থানে। এবারও চুপচাপ নির্বিঘ্ন সে শুধু চোখ বুজে হোঁশকে স্বরে বলল, আমাকে ব্যথা দিয়ে শান্তি পাস? সঙ্গে সঙ্গে থেমে গেল অরু। তার মানে কৃতিকেরও ব্যথা লাগে, শুধু মুখে প্রকাশ করে না। ও পুনরায় অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে বলল, কি করে ব্যথা পেলেন? কৃতিক জবাব দেয়, জাস্ট এ মাইনর বাইক অ্যাক্সিডেন্ট। বাইকে আপনার এত আসক্তি, এত ব্যথা পাওয়ার পরেও বাইক রাইডিং ছাড়েন না। কৃতিক ঠোঁট কামড়ে একটু হেসে বলে, তোর থেকে বহুগুণ কম। তাহলে ভাব তোকে কিভাবে ছাড়ি। পায়ের ক্ষতগুলোকে অন টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে কৃতিকের পাশে বসে ওর হাতটা দেখতে দেখতে অরু বলল, কি বললেন? শুনিনি। নাথিং। আমি যখন কথা বলি তখন কান কোথায় থাকে তোর? অরু ঠোঁট উল্টে বলল, আমি ভাবছি হাতের ক্ষতটা অনেক গভীর, এটা আমি কিভাবে ব্যান্ডেজ করব? দেখে তো মনে হচ্ছে সেলাই লাগবে। কৃতিক নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, না পারলে দূরে সর। নিজেই তো পাকনামি করে এসেছিস সাহায্য করতে, এখন বলছিস পারবো না। আমি বলেছিলাম আসতে। অরু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কৃতিকের হাতটা আবারও টেনে নিয়ে সেখান থেকে ব্যথানাশক লাগাতে লাগাতে বলল, আপনি এমন কেন? কেমন আমি? ঝোঁকরুটে তিলকে তাল বানিয়ে ফেলেন। আপনার বউয়ের কপালে দুঃখ আছে। অরুর কথায় কৃতিকের ঠোঁট বাঁকা হাসিতে প্রশস্ত হয়। তারপর হুট করে চোখ মুখ কুঁচকে সামনের মনিটরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কৃতিক বলে, ঠিকই বলেছিস। আমার কথা না শুনলে তোর কপালে অনেক দুঃখ আছে। সে তো জানি, আপনি কৃত্তিক কুঞ্জের ছোট সাহেব কি না, দুঃখ তো থাকবেই। আচ্ছা, তখন হঠাৎ ছুরিটা চেপে ধরতে গেলেন কেন শুনি? চেপে না ধরলে তো তোর আঘাত লাগতো। কৃতিকের হাতের ক্ষতটা অনেক বেশি গভীর। অরুর ভেতর ভেতর অনুশোচনা হচ্ছে, ওর জন্যই আজ এমনটা হয়েছে। তাই ও কৃতিকের ক্ষতস্থানে হালকা ফু দিয়ে অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে নরম সুরে শোধালো, বেশি ব্যথা লাগছে? নিজের শরীরটাকে কাউচের উপর ছেড়ে দিয়ে কৃতিক চোখ বন্ধ করে বলল, এখন কম লাগছে। মাঝরাত চলমান। দিনের আলো শেষ হতেই তাপমাত্রা নেমে গিয়ে চারিদিকে কনকনে শীতল হাওয়া বইছে। অনু আর অরু বোধহয় গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ ছাদ বারান্দায় এখনও টিমটিমিয়ে ফেরি লাইট জ্বলছে। সেখানে গোল হয়ে বসে আছে অর্ণব, সায়র, অ্যালিসা। কৃতিক ওদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ব্যস্ত। ওরা সবাই সারা রাত ধরে কিছু একটা পরামর্শ করছে। অর্ণব কোলের ওপর ল্যাপটপ নিয়ে এখনও কি যেন করছে। অ্যালিসা আকারে বসে অর্ণবকে বলল, তুই কবে এসব বন্ধ করবি অর্ণব? অর্ণব ভ্রু কুঞ্চিত করে বলল, বন্ধ করব মানে? তোর বাবাকে ওরা আটকে রেখেছে, ভিডিও প্রুফ পাঠিয়েছে। তুই না গেলে ওরা তোর বাবাকে মেরে ফেলবে। আর তুই ভাবছিস তোকে আমরা এই রিস্কি জায়গায় একা যেতে দেব? সায়র পাশ থেকে বলল। আচ্ছা, আমরা পুলিশকে কেন বলছি না? অর্ণব দাঁত কিরমিরিয়ে বলল, গর্ধব, পুলিশকে জানালে এলিসাও ফেসে যাবে। তাছাড়া ক্লাবটা ইউএসের নয়, থাইল্যান্ডের। ওদের বাঘ বিতণ্ডার মাঝে কৃতিক না ঘুরে বলল, অর্ণব, প্রাইভেট জেট বুক কর। ওর ফ্লাইট ফোবিয়া আছে, ওকে নিয়ে বিজনেস ক্লাসে যেতে পারবো না। আশ্চর্যের শেষ সীমানায় গিয়ে সায়র, অর্ণব, অ্যালিসের সবাই একই সুরে বলল। ওরু, তীরের ছিলার মতো এক ভ্রু উঁচিয়ে কৃতিক জবাব দেয়। ইয়েস ওরু। সায়র ব্যস্ত হয়ে বলল, আমি যেখানে থাকবো সেখানে ওরুর কোনো বিপদ নেই। অ্যালিসা শোধালো, কিন্তু হঠাৎ অরুকে এভাবে? কৃতিক সিগারেটের শেষ অংশটা পায়ে পিষ্ট করে দাঁতে দাঁত চেপে বলল, ইয়েস্টারডে সামওয়ান ট্রাইড টু অ্যাটাক হার। এবারও সবাই তারস্বরে বলল। কি? কৃতিক হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, ঠিকই শুনেছিস। কাল ওই বাস্টারটার ভাগ্য ভালো ছিল যে আমি উইক ছিলাম। তবে চিন্তা নেই, খুব শীঘ্রই নিজের কর্মফল ভোগ করবে সে। কিন্তু এই মুহূর্তে আমি ওরুকে একা রেখে দেশের বাইরে গিয়ে কিছুতেই নিশ্চিন্ত থাকতে পারবো না। কিন্তু অনু, ওর ওপর কোনো অ্যাটাক আসবে না তার কি গ্যারান্টি? অ্যালিসার প্রশ্নের জবাবে কৃতিক বলে, অনুর জন্য চিন্তার কারণ নেই, কারণ ও বেশিরভাগ সময়ই হসপিটালে থাকে। তাছাড়া প্রত্যয় থাকতে অনুর সাথে খারাপ কিছু হওয়ার চান্স নেই।
ভালোই হবে। তোরা তোদের মিশন ফিশন শেষ করবি, সেই ফাঁকে আমি আর অরু একটু ব্যাংককের সমুদ্র বিলাস করে আসবো। নট এ ব্যাড আইডিয়া। তৎক্ষণাৎ ওর পশ্চাৎ দেশে বরাবর লাথি মেরে কনকনে বরফ শীতলের ঠান্ডা পানিতে ফেলে দিয়ে ঠোঁটের কোণে একটা কপটতা মিশ্রিত হাসি ঝুলিয়ে কৃতিক বলে, নো চান্স ব্রো, শি ইজ মাইন। আমেরিকার আবহাওয়া মানে আধুনিক ভাষায় মুড সুইং। এ দেশে আলাদা করে বর্ষা মৌসুম নামে কিছু নেই বলে পুরো বছরের যখন তখনই প্রকৃতির ধারণ করে তীব্র বর্ষারূপ। বিশেষ করে শীতে প্রকাণ্ড কুয়াশা আবৃত ধরণীকে আরও খানিকটা শীতল কনকনে ঠান্ডা জলে ভিজিয়ে দিতে নেমে আসে এক পশলা ঝুম বৃষ্টি।